নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে জানালেন সিএসি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের সহায়তা কামনা। জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে মন্তব্য আমির খসরু। নির্বাচন আটকে রেখে সরকারকে বিকল্প পথ না খোঁজার আহ্বান। হাসিনা কন্যা পুতুলের দুর্নীতি অনুসন্ধানে নামছে দুদক। র্যাবের সাবেক মহাপরিচালক হারুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা। পুলিশের সংখ্যায় নয় উদ্যমে ঘাটতি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো পলাতক 700 কারাবন্দী। কারাগারে জরুরি সেবা হটলাইন চালু। এবং কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 13 শান্তিরক্ষী নিহত। জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। সংঘাতের লাগাম টানার আহ্বান। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কারে কমিশনের দেয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্বের আশঙ্কা জানান তিনি। সিএসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। শিউলি রায়ের রিপোর্ট। টানা প্রায় 4 মাসে কর্মযজ্ঞের 18টি এরিয়া ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনরুদ্ধারের আলাদা স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। তবে এইসব প্রস্তাবনার বিরোধিতা করে প্রশ্ন তুলেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFID অংশ নিয়ে ইসি বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্বের আশঙ্কাও করেন ইসি। এটা স্বাধীন কর্তৃপক্ষ, ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তো আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। তিনি বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন ইসি। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয়। এই নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার দেয়া জাতীয় নির্বাচনের সময়সীমা ধরে রাখা সম্ভব নয়। জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। যেটা বলতে চাই যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, ওই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নির্ভর করতে চায় নির্বাচন কমিশন। প্রধান কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সব অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগাতে চান সিএসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
বিচারিক এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন তাদের নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জুন মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকাভুক্ত হবেন। নিরপেক্ষ এবং সাহসী প্রিজাইডিং অফিসারদেরকেই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম নয়, ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে। সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আন্দোলনের ত্যাগের সঙ্গে বেইমানি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে দেশ কিভাবে চলবে, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন আটকে রেখে সরকার বিকল্প পথ খুঁজলে দেশের মানুষ তা মেনে নেবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার নিয়ে বিএনপি আগে কেউ প্রস্তাব দেয়নি। 7 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। দেয়া হয়েছে 31 দফাও। সরকার নিরপেক্ষভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন আমির খসরু। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি কি সংস্কার করার প্রয়োজন হবে, দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো 1.5 বছর আগে, এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক হয়েও বাংলাদেশে যেসব দুর্নীতিতে জড়িয়েছেন তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, এমন একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যাঞ্চেট। তাতে উল্লেখ করা হয়, 2024 সালের ফেব্রুয়ারিতে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগ করা হয়। অভিযোগ আছে, যোগ্যতায় ঘাটতি থাকা সত্ত্বেও তার মা অনৈতিক উপায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করেছেন মেয়ে পুতুলকে ওই পদে বসাতে। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এসব কথা জানিয়েছেন দ্য ল্যাঞ্চেটকে। এই অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। গণঅভ্যুত্থানের সময় র্যাবের দায়িত্বে থাকা সংস্থাটির ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর জানান, র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করা প্রমাণ মিলেছে। রোববার শুনানি শেষে এই পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শুনানিতে হারুনুর রশিদের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের উপর অপরাধ থেকে বিরত না থাকার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। সেখানে র্যাবের ডিজি নির্দেশদাতা হিসেবে ছিলেন বলেও তুলে ধরা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সাথে গণহত্যায় অভিযুক্ত এসআই আব্দুল মালিককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন, এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
একই সঙ্গে 4 শুনানি পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে মামলাটির 4 শুনানির জন্য ছিল। এ সময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন ও সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে 4 ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেন। এর আগে গেল 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। অভিযোগে বলা হয়, তাপসী তাবাসসুম ফেসবুকে পোস্টে আবু সাইদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে পরিমণির পক্ষে আইনজীবীর সময় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। পরিমণির আইনজীবী জানান, অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি পরিমণি। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পুলিশি বাহিনীতে জনবলের কোনো ঘাটতি নেই, তবে উদ্যমে ঘাটতি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে কারাগারে জরুরি সেবার জন্য হটলাইন নাম্বার উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা জানান, কারা অধিদপ্তরে হটলাইন নাম্বারের মাধ্যমে বন্দীর অবস্থান সম্পর্কিত তথ্য, বন্দীর হাজিরার তারিখ, বন্দীর সাক্ষাতের তারিখ সহ অভিযোগ পরামর্শ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। উপদেষ্টা আরও জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো 700 কারাবন্দী পলাতক রয়েছে বলেও জানান তিনি। প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য, এটার মাধ্যমে যে কোনো বন্দীর আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয়, এটার ব্যবস্থা করব। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গুচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলো বাণিজ্যের উদ্দেশ্যে আলাদা পরীক্ষা ব্যবস্থা চালু করছে। তবে মঞ্জুরি কমিশন বলছে, তারা চাইলেও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের ইচ্ছায় পরীক্ষা পদ্ধতি আলাদা করা হয়েছে। পরে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এম এ আজিমের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে সকালে লং মার্চ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করে শিক্ষার্থীরা। গুচ্ছ পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলো বাণিজ্য করছে দাবি করে শিক্ষার্থীরা জানায়, বর্তমান ভর্তি পদ্ধতি ধনীদের জন্য, যা শিক্ষার্থী হয়রানি বাদে কিছুই নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও কর্মসূচির আগে একাধিক বৈঠক ও স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয়নি বলেও দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে 24টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতি আমরা বহাল চাই। আমরা এই দাবিটা অনেকবার, এমনকি স্মারকলিপি দিয়ে জমা দিয়েছি রাষ্ট্রপতির কাছে, ইউসিসির কাছে, আমরা আমাদের বরাবর অনেকবার স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু তারা আমাদের গ্রহণ করে নাই। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি আসেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে। তাদের পক্ষ থেকে গুচ্ছ পদ্ধতি বহালের অনুরোধ করা হলে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বিরোধিতায় তা সম্ভব হয়নি বলে জানান তারা। এতে শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হলে শিক্ষার্থীদের 10 জন প্রতিনিধিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান তারা। আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। প্রত্যেক প্রতিষ্ঠানে তো একটা সুনির্দিষ্ট ভূমিকা আছে। আমাদের যে 1973 যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমাদেরকে অ্যাক্ট করতে হয়। আমরা আবার ওভাররাইড করতে পারি। তোমাদের যদি মনে হয় 100 জন যাবা, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই, আমরা 100 জনকে নিয়ে বসবো। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হন অন্তত 20 জন। রোববার সকালে রায়পুর উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জেরে রোববার সকালে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। গুরুতর আহত আলমগীর হোসেন নামের একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন।